এই এই রায়টা দেওয়ার আগে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গেল, আজকে শনিবার, আগামী সোমবারে দেখে নেবেন, সোম মঙ্গলবারের মধ্যে একটা বোম ব্লাস্ট হবে, রাজ্য সরকার টলমল করবে। সেই বোমটা কি ছিল? 26,000 আমাদের চাকরি প্রার্থী যারা চাকরি করছিল সেই চাকরি চলে গেল। অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সাথে আজকে এরা যাই বলুক না কেন পাশে রয়েছি, এটা হচ্ছে ভণ্ডামো, জুতো মেরে গরুদান। এই যে বলছে ভণ্ডামো করছে, এগুলো এই শুভেন্দু অধিকারীর কথায় দুটো কারণ হতে পারে। শুভেন্দু অধিকারীর কাছে এসে বিচারপতি লিখে নিয়ে গেছে যে কতজনের চাকরি খাবো, অথবা শুভেন্দু অধিকারী লোক মারফত ওই অর্ডারটা লিখে পৌঁছে দিয়েছে বিচারপতির কাছে যে এত লোকের। আইএসএফ এর কথা বললেন, এই আইএসএফ এর কথা বলতেই নওশাদ ডায়মন্ড হারবার লোকসভাতে দাঁড়ানোর কথা বলেছিল, দল যদি অনুমোদন দেয়, কিন্তু তারপরে দাঁড়ালো না। তারপরে কিন্তু বিজেপির গলায় অন্য সুর, তারা তখন আবার দাবি করলো যে তৃণমূলের সাথে নওশাদের একটা সেটিং হয়ে গেছে। দেখুন, নওশাদ সিদ্দিকী একটু হলেও পলিটিক্সটা বুঝেছেন, আমি বলবো আগের তুলনায় একটু বুঝেছেন। উনি দেখছেন যে আমার একটা মোটামুটি বাজারে সুনাম আছে, আমি একটা সিট জিতেছি, আমি সেখানে জেতার ফলে আমি এখন এমএলএ আছি, লোকের কাছে বুক ঠুকে বলতে পারি আমি তৃণমূল কংগ্রেসকে হারিয়ে আমি জিতে আসা একজন এমএলএ। অর্থাৎ ওরকম একটা জায়গায়, যে জায়গাটায় সেখানে যে কোনো কারণেই হোক না কেন সেই সুযোগের ফায়দাটা সে নিয়ে জিতে। ইনাইনি সংবাদে স্বাগত, আমি ফারদিন, আর আমার সঙ্গে রয়েছেন তৃণমূল সমর্থক রাজু ঘোষ। লোকসভা নির্বাচন নিয়ে নানান প্রশ্ন মনের মধ্যে রয়েছে, আর সেই সব প্রশ্ন নিয়ে আজ এসেছি তার সাথে কথা। লোকসভা নির্বাচন প্রাককালে তৃণমূল কংগ্রেস মনে করছে যে আমাদের ঝুলিতে সংখ্যাটা এবারে বাড়বে 22-এর থেকে, কিন্তু এই যে কয়েক বছরে যা দুর্নীতি, পুকুর চুরি থেকে চাকরি চুরি, একাধিক অভিযোগ তৃণমূল কংগ্রেসের নামে রয়েছে, তারপরেও কেন আশা করছে তৃণমূল যে আমরাই এবারে বেশি সিট পাবো? না, এই চুরিগুলো যেগুলো আপনি বলছেন, এই চুরিগুলো প্রমাণিত কোথায় হয়েছে? সবগুলো অভিযোগ। একটা আপনি 2011 থেকে 2024 পর্যন্ত আপনি প্রমাণ দেখান যে কোনো একটা কোর্টে, লোয়ার কোর্টে, ডিস্ট্রিক্ট কোর্টে, সাব ডিভিশন কোর্টে বা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে প্রমাণিত হয়েছে তৃণমূল কংগ্রেস শাসক দল বা রাজ্য সরকার কোনো দুর্নীতির সাথে যুক্ত বা অর্থের বিনিময়ে কোনো ডিল করেছে বা কাজ করেছে। একটা প্রমাণ দেখান। কোথাও একটা কোনো প্রমাণ হয়নি বা প্রমাণ নেই। যেটুকু আছে সেটা বিরোধীদের লোক না থাকার জন্য, মিডিয়ায় মুখ দেখানোর জন্য, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য কিছু কুৎসা মাত্র। এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। তাহলে কি ঝুলিতে মনে হচ্ছে এবার সিট বাড়বে? নিশ্চয়ই বাড়বে। কেন বাড়বে? হ্যাঁ, এটা হচ্ছে আসল প্রশ্ন, কেন বাড়বে? আসলে ভারতীয় জনতা পার্টিকে যারা ভোট দেয়, ভোট দেওয়ার পরে কি হয়, সেই নেতাগুলোকে আর খুঁজে পাওয়া যায় না 5 বছর ধরে। 5 বছর পরে আবার ইলেকশনের সময় তাদেরকে দেখা যায় দরজায় এই হাত জোর করে ঘুরতে ঘুরতে, আর একটা তৃণমূলের নামে কুচ্চা করতে করতে একটা চোর চোর স্লোগান দিয়ে ঘুরতে দেখা যায়। কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা পঞ্চায়েত থেকে শুরু করে এমপি পর্যন্ত যারা যেতে, তাদেরকে নিয়মিতভাবে প্রত্যেকটা মানুষের দরজায়, প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা ক্লাবে, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বিভিন্নভাবে দেখা যায় তাদের পাশে আছে এবং বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করতে দেখা যায়, এবং সেই এলাকার মানুষ উপকৃত এই নেতা নেতৃত্বের দ্বারা, যার ফলে যাদের থেকে উপকার পায় অটোমেটিকলি তাদেরকেই আবার চাইবে। আর যে লোকটা 5 বছর আগে ভোট নিয়ে পালিয়ে গিয়ে টিকিটা দেখায়নি, 5 বছর পর আবার টিকিট দেখাতে এসছে, তো অটোমেটিকলি তাদেরকে ভোট দেবে না। তারা যা বলবে শুনবে, হাসবে, মুচকে হেসে টাটা করে দেবে। বা মিঠেন চক্রবর্তীর মতো কোনো লোক, একটা জাত, কোবরা, চন্দ্রবোরা, এখন অনেক রকম বেরিয়েছে, যারা ওইসব সাপ টাপ দেখলে তাদের সঙ্গে সাপের সাথে সেলফি তুলবে, এগুলো করবে, কিন্তু ভোট দেবেন। বিজেপি বলছে মোদি গ্যারেন্টি এবারে 400 পার করবে। দেখুন, মোদিকে যদি গ্যারান্টি বলতে হয় তাহলে মোদির এমন একটা হিস্ট্রিক্যাল লোক, পার্সোনাল ইস্যুতে যাওয়া উচিত নয়। তবে মোদির গ্যারান্টি কয়েকটা আছে, যে মোদি এবার গ্যারান্টি দিচ্ছে, যে মানুষ গ্যারান্টি দিচ্ছে মোদি এবার ভ্যানিশ হয়ে যাবে। আপনারা দেখবেন অনেক ম্যাজিক শোতে দেখবেন যে একজন ম্যাজিশিয়ান কী করে না, দর্শকদের মধ্যে থেকে একজনকে তুলে নেয় স্টেজে বসিয়ে দেয়। বসানোর পরে তখন কি বলে যে তুমি এটা ধরে দেখাও, এটা নাই, ওটা নাই, ম্যাজিক হয়ে যায়। সেই লোকটার মাধ্যমে ম্যাজিক করায়। এবার মোদিকে ম্যাজিক করবে লোক। মোদিকে এবার ম্যাজিক করবে কিভাবে? মোদিকে ভ্যানিশ করে দেবে এই কেন্দ্র সরকার থেকে, দিল্লি থেকে। মানুষ ভোটে ওই আঙুলের বোতামের পাওয়ারে মোদি ভ্যানিশ, এটাই হলো মোদি ম্যাজিক। আর একটা আপনাকে কথা বলে রাখি যে মোদি গ্যারান্টি আছে, যে লোকটা, আমি পার্সোনাল ইস্যুতে যাওয়া উচিত নয় তবু বলছি, যে লোকটা 7 পাক দিয়ে ওই অগ্নিকুণ্ড দিয়ে আগুনকে সাক্ষী রেখে মন্ত্র পড়ে যে বিয়ে করলো তার বউকে, যে অগ্নিদেবতাকে সাক্ষী রেখে বিয়ে করে, যে সেই গ্যারান্টিটাই রাখলো না, তাকে ছেড়ে দিল। যে লোকটা অগ্নি সাক্ষী করে বিয়ে করা বউকে গ্যারান্টি দিয়ে রাখতে পারে না, সে গ্যারান্টি দিয়ে মানুষের ভালো করবে, এটা বিশ্বাসযোগ্য? আর 10 বছরে কী গ্যারান্টি দিয়েছে? ওরা যে কথাগুলো বলছে যে মোদির গ্যারান্টি, তাহলে 10 বছরে কী গ্যারান্টি ছিল? আমাকে 10 বছরে মানুষের কাছে রিপোর্ট কার্ড দেখা, যে মানুষের জন্য এই কাজ করেছি।
মোদি গ্যারান্টি পরে আমি বুঝবো। 10 বছরে কী করছিল, তখন কি ঘুমাচ্ছিল? এখন মনে হচ্ছে মোদি গ্যারান্টি দরকার। এ সমস্ত গ্যারান্টি ফ্যারান্টি সব ভুল কথা। গ্যারান্টি এটা মোদি পালাচ্ছে, এবং বগল বাজিয়ে ঝোলা নিয়ে মোদি পালাবে, এটাই গ্যারান্টি। বাংলার উন্নয়ন কি এবার বিজেপিকে ভ্যানিশ করতে পারবে বাংলা থেকে? বাংলার মানুষের একটা সেন্টিমেন্টাল জিনিস হলো মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে এরা বিরোধীরা কি করছে, বারবার কলুষিত করছে, বারবার অপমান করছে। একজন মহিলা মুখ্যমন্ত্রী, তাকে কোন কোন ভাষাটা বাদ দিয়েছে আপনারা বলুন, সেই ভাষায় একে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করছে। তো স্বাভাবিকভাবে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে, কারণ তাদের কাছে একটা সেন্টিমেন্টের জায়গা হলো মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা বারবার গালাগালি দিচ্ছে, বারবার কুচ্চা করছে, নোংরামো করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে চোর চোর বলে চিৎকার করছে বাদরের মতো মুখ করে। অর্থাৎ মানুষ তো এগুলো জবাব দেবে, মানুষ তো আর এগুলো ছেড়ে দেবে না, মানুষ সহ্য করবে না, মানুষের তো ভোটে তার জবাব দিয়ে দেবে। যার ফলে আমরা বারবার বলছি যে এবার বিজেপি ভ্যানিশ। এবার বাংলা থেকে 7 থেকে 8টার বেশি সিট বিজেপি কোনো মতেই পেতে পারে না। বিজেপি বলছে 35টা পাবো, তারপরে সরকার নাকি আবার তারা ভেঙে দেবে। এই দেখুন, এইটা বা কিরম একটা, মানে এগুলো পাতাখোর টাইপের কথাবার্তা। এগুলো কথা ঠিক আছে বলুন তো? এখানে যদি বলে যে কেন্দ্র সরকারের ভোট, বলে আমি জিতে গেলে রাজ্য সরকারে ভেঙে দেবো, এটা কি মুখ্যমন্ত্রী কি এমএলএর ইলেকশন নাকি? তারা নিজেরাই জানে না এইসব গাঁজা টাচা খেয়ে কখন কথা বলে, কী সব। কি বাংলাতেও ঘোড়া কেনা বেচা হবে? না না, বাংলায় ঘোড়া কেনা বেচা তোরা করছে। ওরা এখানে বাংলায় কি করছে না, বাংলায় টাকা দিয়ে ঠিক করছে। এটা টাকার সাথে সাথে আর একটা আছে, বলে না টাকা ফাঁকা একটা আছে না, টাকার সাথে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এনআইএ। এই মালগুলোকে কী করছে এখন বিজেপি টোটালি এগুলোকে তাদের প্রমোশনাল অ্যাক্টিভিটিস হিসাবে এদেরকে ব্যবহার করছে। এবার কি করছে, যে কোনো নেতাকে দরকার তার বাড়িতে ইডি পাঠিয়ে দিচ্ছে, 1 বার 2 বার 3 বার 4 বার, তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিচ্ছে, তার জমি সিজ করে দিচ্ছে, তার গাড়ি নিয়ে নিচ্ছে, প্রপার্টি নিয়ে নিচ্ছে। এই করে তাকে ভয় দেখাচ্ছে বারবার বারবার। তার বাড়িতে গেলে অটোমেটিকলি সে ভয় পেয়ে যাচ্ছে। সে ভয় পেয়ে ভাবছে যে তাহলে ভাই এখানে জেল খাটার থেকে আমার বিজেপিতে যাওয়া ভালো। সে তখন বিজেপি থেকে যে যোগদান দিচ্ছে, কিন্তু এটা তো সেই লোকটাই শুধু যাচ্ছে, সেই ভোটটাই শুধু যাচ্ছে। সেই ভোটটা যে লোকটা যাচ্ছে তৃণমূল থেকে বিজেপিতে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তার বাড়ির সবাই, তার সেই লোকটা, তার বাড়ির পরিবারের লোক বিজেপিকে ভোট দেবে না, তার পরিবারের লোক তৃণমূলকে ভোট দেবে। সেই লোকটা হয়তো তার নিজের ভোটটা হয়তো বিজেপিকে দিতে পারে, কিন্তু তার বাড়ির লোক পর্যন্ত তার বিজেপিকে ভোট দেবে না। এই নির্বাচনে সিপিএম, কংগ্রেস এবং আইএসএ সংখ্যালঘু ভোটটা কি কাটবে, এবং তাতে কি তৃণমূলের ক্ষতি হবে মনে হচ্ছে? দেখুন, এখানে এই রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সংখ্যালঘু বলে আলাদা কোনো বস্তু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় পুরোহিত ভাতা যেমন করেছে, ইমাম ভাতা তেমন করেছে। অর্থাৎ মানুষের মধ্যে বিভেদ, এই ওরা আমরা আলাদা করার এই কনসেপ্টটা মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে নেই। যাদের মধ্যে আছে তারাই এটাকে বলবে সংখ্যালঘু ভোট কাটা, মুসলিম ভোট কাটা, ব্রাহ্মণ ভোট কাটা, হিন্দু ভোট কাটা, এসসি এসটি ভোট কাটা। যারা মানুষের মধ্যে বিভাজন দেখে তারাই কথা বলবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সকলেই সমান, সবাই সমান। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভোট কাটার ব্যাপার নেই। আমি বলছি তো আপনাকে, একটা ভোট, মানে এবার আপনাকে বলছি, সংখ্যালঘুর কথাটা যখন আপনি বলেই দিলেন, তবুও বলছি আপনাকে, একটা সংখ্যালঘুর ভাই বোনরা কেউ বিরোধীদের শুরু করে বিজেপি থেকে শুরু করে আইএসএফ, সিপিএম, কংগ্রেসকে ভোট দেবে না। কারণ তারা বুঝে গেছে যে আইএসএফের হিস্ট্রি বুঝে গেছে। 2021-এ যে সে বিজেপির টাকায় ইলেকশন লড়েছে, বিজেপি তাকে ফান্ডিং করেছিল, বিজেপির নেতা মন্ত্রীদের সাথে চ্যাট প্রকাশ হয়েছিল। অর্থাৎ আইএসএফ মানে বিজেপির মাইনরিটি সেলের প্রেসিডেন্ট হলো নওশাদ সিদ্দিকী। আর এবার দেখা যাচ্ছে যে এই লাল গেরুয়া বারবার আমরা দেখি যে আলাদা করে চলে। যতই মুখে বলুক যে আমরা বিজেপিকে চাই না, আমরা বাস্তব ঘটনা দেখছি। আমরা যখন প্রচারে বেরোচ্ছি, আমরা সিএ বিরুদ্ধে যখন আমরা প্রচারে বেরোচ্ছি, সিএ ধোঁকা বলে আমরা যখন প্রচারে বেরোচ্ছি বিভিন্ন এলাকায়, সেখানে সবার আগে সেখানে এগিয়ে আসছে সিপিএম। তারা বলছে আমরা সিএ চাই। অর্থাৎ সিএ কারা চাইছে? বিজেপি চায়। কারণ যে সিএ ভাঁওতা সিএ চাইছে বিজেপি, আর ভাঁওতা সিএ চাইছে এই সিপিএম। তার মানে সিপিএম আর বিজেপি তাদের লক্ষ্য এক, তারা একে অপরের সাথে যুক্ত, শুধু ওপরে আলাদা। আসলে লাল আর গেরুয়া দুটোই এক। ওই লালের রঙটা একটু মাঝে মধ্যে ফিকে হয়ে যায়, ফিকে হয়ে দুটোই গেরুয়া হয়ে যায়। আপনি আইএসএফের কথা বললেন, এই আইএসএফের কথা বলতেই নওশাদ ডায়মন্ড হারবার লোকসভাতেই দাঁড়ানোর কথা বলেছিল, দল যদি অনুমোদন দেয়, কিন্তু তারপরে দাঁড়ালো না। তারপরে কিন্তু বিজেপির গলায় অন্য সুর। তারা তখন আবার দাবি করলো যে তৃণমূলের সাথে নওশাদের একটা সেটিং হয়ে গেছে।
দেখুন, নওশাদ সিদ্দিকী একটু হলেও পলিটিক্সটা বুঝেছেন, আমি বলবো আগের তুলনায় একটু বুঝেছেন। উনি দেখছেন যে আমার একটা মোটামুটি বাজারে সুনাম আছে, আমি একটা সিট জিতেছি, আমি সেখানে জেতার ফলে আমি এখন এমএলএ আছি, লোকের কাছে বুক ঠুকে বলতে পারি আমি তৃণমূল কংগ্রেসকে হারিয়ে আমি জিতে আসা একজন এমএলএ। অর্থাৎ ওরকম একটা জায়গায়, যে জায়গাটায় সেখানে যে কোনো কারণেই হোক না কেন সেই সুযোগের ফায়দাটা সে নিয়ে জিতেছে। এবার হচ্ছে যদি এখন নওশাদ সিদ্দিকী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াতো, তাহলে কী হতো, জামানত বাজেয়াপ্ত হতো, সেখানে 350 ভোট পেতো না। এই 350 ভোট যদি না পেতো, তাহলে নওশাদ সিদ্দিকী সেই পার্টির হেড হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য আর কোনো মঞ্চে দাঁড়িয়ে বুক ঠুকে বলতে পারতো না যে আমি তৃণমূল কংগ্রেসকে হারিয়ে আমি একটা এমএলএ হয়েছি, আমি একটা অমক হয়েছি। শুধু সেই ভয়ে, রাজনীতিটা বুঝেছে যে আগামী ভবিষ্যতে আমার এটা উচিত হবে না, তাই সে দাঁড়ায়নি ভয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পেয়ে দাঁড়ায়নি, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া করে কোনো ভোটই পাবে না। বিজেপি দাঁড়ালেও 300-350 বেশি ভোট পাবে না, সিপিএমও 50 থেকে 60টার বেশি ভোট পাবে না, কংগ্রেস যদি দাঁড়ায় সেখানেও আপনার 30 থেকে 40টা বেশি ভোট পাবে না, কেউ তো 500-র ঘর পার করবে না অন্য কোনো দল দাঁড়ালে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেরকম কিচ্ছু নেই, একচেটিয়া, বাচ্চা থেকে শুরু করে বয়স্ক যাকে জিজ্ঞেস করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কিচ্ছু জানে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্সোনালি ওই জায়গাটাকে যেভাবে ডেভেলপ করেছে, ডায়মন্ড হারবার মডেল তৈরি করেছে, মানুষের প্রত্যেক ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে দিয়েছে নিজের দায়িত্ব নিয়ে, এর বাইরে কোনো কথা হয় না। সারা ভারতবর্ষ এমন একটা এমপি পাওয়া যাবে না যে একটা এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের এলাকায় যে সার্ভিস দিয়েছে, সারা ভারতবর্ষে কোনো এমপি ওইভাবে সার্ভিস দেয়নি। তাই সবাই ভয় পেয়ে কেউ প্রার্থী দিতে পারছিল না। লাস্ট মুহূর্তে একটা অগাবগা খগা কাকে ধরে এনে জোর করে মুরগি বানিয়ে দিয়েছে, আর আইএসএফ ওখান থেকে পালিয়ে গেছে। আমার শেষ প্রশ্ন, 26,000 শিক্ষক শিক্ষিকা চাকরি হাইকোর্ট কেড়েই নিল, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আমি তাদের পাশে রয়েছি, এবং বিরোধীরা বলছে যারা যোগ্য আমরা তাদের পাশে রয়েছি, এটাকে নিয়ে কি? না, তাহলে বিরোধীরা যখন বলছে আমরা যোগ্য, আমরা তাদের পাশে রয়েছি, তার মানে তারা ঘুরিয়ে স্বীকার করছে যে হাইকোর্ট যে রায়টা দিয়েছে সেই রায়টা অযোগ্যদের নয়, যোগ্যদের চাকরি খেয়েছে, সেটা প্রমাণিত হচ্ছে। তার মানে হাইকোর্টের রায়টাকে আমরা যেমন বিরোধিতা করছি, ভারতীয় জনতা পার্টিও বিরোধিতা করছে, নাম্বার 1। নাম্বার 2, এই রায়টা দেওয়ার আগে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গেল আজকে শনিবার, আগামী সোমবারে দেখে নেবেন, সোম মঙ্গলবারের মধ্যে একটা বোম ব্লাস্ট হবে, রাজ্য সরকার টলমলো করবে। সেই বোমটা কি ছিল? 26,000 আমাদের চাকরি প্রার্থী যারা চাকরি করছিল সেই চাকরি চলে গেল। অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সাথে আজকে এরা যাই বলুক না কেন পাশে রয়েছি, এটা হচ্ছে ভণ্ডামো, জুতো মেরে গরুদান। এই যে বলছে ভণ্ডামো করছে, এগুলো এই শুভেন্দু অধিকারীর কথায় দুটো কারণ হতে পারে। শুভেন্দু অধিকারীর কাছে এসে বিচারপতি লিখে নিয়ে গেছে যে কতজনের চাকরি খাবো, অথবা শুভেন্দু অধিকারী লোক মারফত ওই অর্ডারটা লিখে পৌঁছে দিয়েছে বিচারপতির কাছে যে এত লোকের চাকরি খেতে হবে। এই দুটো ছাড়া এই রায়ের সাথে আর কোনো যোগাযোগ নাই। এই দুটোতেই বিজেপি যুক্ত। এই যে চাকরি খেয়েছে বিজেপি, খেয়েছে বিজেপি, ষড়যন্ত্রে খেয়েছে, রাজ্যের বদনাম করার জন্য খেয়েছে, এবং একটা গিমিক তৈরি করার জন্য খেয়েছে। এই সামনে ইলেকশনকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে আমি তার পাশে আছি, একটা লোকেও চাকরি যেতে পারবে না, সুপ্রিম কোর্টে যাব, মামলা করব, এই রায়কে আমরা খারিজ করব। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় আইনতভাবে তার জায়গা যেগুলো লড়াই করার লড়বে, এবং পাশাপাশি এটাও ঘোষণা করেছে আরও আগামী 10 লক্ষ চাকরি আমাদের কাছে রেডি আছে, যত বেকার ছেলে মেয়ে আছে সকলেই এখান থেকে চাকরি ইনক্লুডে সবাই চাকরি পেয়ে যাবে। শুধুমাত্র কেস বিকাশদের জন্য এই চাকরিগুলো, এই ছেলেগুলো ধর্ণামঞ্চে বসে আছে। কেস বিকাশ মানে বিকাশ ভট্টাচার্য, তার আর এক নাম হলো কেস বিকাশ। তার কাজই হলো যে একটা কেস করে দেওয়া, যাতে চাকরি না পায়, কেস করে দেওয়া। এই যে কেস করে দেওয়ার জন্য তার নাম হয়ে গেছে কেস বিকাশ। এই কেস বিকাশ এই শুভেন্দু অধিকারীদের জন্য এই বেকার ছেলেমেয়েগুলো চাকরি পাচ্ছে না, এই শয়তানগুলো জন্যই চাকরি পাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই চালিয়ে যাচ্ছে চাকরি দেওয়ার, রাজ্য সরকার তাদের পাশে আছে, প্রত্যেকটা বেকার ছেলে যাতে চাকরি পায়, প্রত্যেকটা যাতে যারা মাস্টারমশাই, যারা যোগ্য মাস্টারমশাই ছিলেন তারা যাতে পুনরায় চাকরিটা ফেরত পায়, তার জন্য মানবিক মুখ্যমন্ত্রী, মানবিক সরকার মানুষের পাশে রয়েছে, তাদের পাশে রয়েছে, আমরাও তাদের পাশে রয়েছি। যে অন্যায় কারোর সাথে হতে দেবো না, যত বড়ই শত্রু হোক, যত বড়ই ক্ষমতাশালী লোক হোক না কেন, একটা মানুষকেও বঞ্চিত করতে পারবে না তার অধিকার থেকে। আপনারা তাহলে মনে করছেন যে 26,000ই যোগ্য? না, আমরা মনে করার বিষয় নয়। 25,000 সামথিং একটা জুডিশিয়াল, 25,723 জন মতো একটা 6,000 কাছাকাছি, যাদের সাথে জুডিশিয়াল ম্যাটার একটা কেস চলছিল, তাতে সুপ্রিম কোর্টের রায়ে একটা বিচার প্রক্রিয়ার মধ্যে তারা ছিল, কোথাও প্রমাণিত হয়নি। প্রমাণিত যেটুকু এসএসসি রিপোর্ট অনুযায়ী আমরা দেখছিলাম 167 জন মতো বা 150 জন মতো, যেটা এসএসসি যে তালিকা দিয়েছিল টোটাল মিলিয়ে, অর্থাৎ 5,500, এই যে 5,723 আর এই 150 বা 167 এর মধ্যে একটা তালগোলের ব্যাপার ছিল, সেটা এখন জুডিশিয়াল ম্যাটার, সেটা এখনই বলা যাচ্ছে না। দ্বিতীয় কথা যে আমি 6,000 যদি দেখেও দিই যে 6,000 জুডিশিয়াল ম্যাটার, এখনই সেটাকে করে সিদ্ধান্ত নেওয়া যাবে না, যেহেতু সেটা সুপ্রিম কোর্ট এবং সিবিআই মাধ্যম দিয়ে একটা ইনকোয়ারি প্রসেসে ছিল।
তাহলে সেই 6,000 বাদ দিয়ে তারা বারবার বলছে যে তোমরা আমাকে প্যানেল পাঠাও, প্যানেল পাঠাও, প্যানেল পাঠাও। কাকে বলছে? এসএসসিকে বলছে। এসএসসি দিচ্ছে না। এসএসসি যদি না দেয় সেটা এসএসসির এগেনস্টে কেন কেস করলো না হাইকোর্ট? কেন রায় দিল না যে এসএসসিকে গ্রেপ্তার করা হোক, এসএসসির যারা চেয়ারম্যান আছে তাকে গ্রেপ্তার করা হোক? সে দিচ্ছে না। সেটা না করে যে প্যানেল ছিল সেই প্যানেলের যারা মাস্টারমশাই ছিল, যারা নির্দোষ, যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা হাইকোর্টের মাধ্যমেও চাকরি পেয়েছে এমন কিছু রয়েছে, যারা হাইকোর্টের বিচারে চাকরি পেয়েছে এমনই কিছু প্রার্থী রয়েছে, তাদের সকলের চাকরি খেয়ে নিল। মানে যারা নরমের পিছনেই কি সবাই লাগতে পারে? শক্তর পিছনে লাগতে পারে না। যদি হাইকোর্টের ক্ষমতা থাকতো, হাইকোর্ট যদি মনে করতো আমি সঠিক জাজমেন্ট দিচ্ছি, এসএসসির এগেনস্টে কেন কেস করতে পারলো না? আমার তো এটা প্রশ্ন যে এসএসসি চেয়ারম্যানের এগেনস্টে, এসএসসির এগেনস্টে কেস না করে এই ছেলে মেয়েগুলোকে বেকার করে দিল কোন অধিকারে? তার মানে সে জানে যে আমি এসএসসির বিরুদ্ধে কেস করলে রাজ্য সরকার আমার পাল্টা কেস করবে, আমার সেখানে বিচারপতি আসন টলমল করতে পারে। আমার বিচারপতি আমি যেভাবে অন্য কোনো একটা রাজনৈতিক দলকে সন্তুষ্ট করার জন্য আমি যে রায়টা দিচ্ছি সেই জায়গায় সে আমার আঘাত পেতে পারি। তাই শক্ত জায়গায় সে লাগেনি, লাগলো কাদের? এই অসহায় ছেলে মেয়েগুলোকে বেকার করে দিয়ে তাদের পিছনে লাগলো। কিন্তু মানুষ, আমি আপনাদের বলছি, যদি এখানে আমি হতাম না, এখানে এই যে 26,000-এর মধ্যে যদি আমার নামটা থাকতো রাজু ঘোষ, যদি আমি মাস্টারমশাই হতাম এখানের মধ্যে একজন, আমি সেই 26,000 লোককে নিয়ে গিয়ে, এই 26,000 বেকার ছেলে মেয়েকে নিয়ে গিয়ে অর্ধেক ওই বিচারপতির বাড়ির সামনে আর অর্ধেক ওই শুভেন্দু অধিকারীরা না হতে ভারতীয় জনতা পার্টির গেটের সামনে অনশন করে আমরা ওখানে বসে থাকতাম। যতক্ষণ পর্যন্ত আমার চাকরি ফেরত না দেবে, যতক্ষণ পর্যন্ত সঠিক বিচার না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা উঠবো না। মরতে হলে ওখানে মরতাম, বৃহৎ আন্দোলন করে তুলে উঠতাম। ছেলেমেয়েরা এখনো পর্যন্ত আন্দোলন করেনি। আন্দোলন করা সবারই অধিকার রয়েছে, যে কেউ আন্দোলন করতে পারে। এখানে আন্দোলন করা উচিত। কেন আন্দোলন করবে না তারা? যখন এরা চাকরি পাচ্ছে না বলে তারা গিয়ে ধর্ণামঞ্চে বসতে পারে যে আমরা চাকরি পাচ্ছি না, এদের চাকরি চলে গেছে বেআইনিভাবে, তারা কেন আন্দোলন করবে? তারাও করতে পারে, তারা হয়তো আন্দোলন করবে আগামী দিনে। আন্দোলন করা উচিত, পাশে থাকা উচিত। আমরাও তাদের পাশে থাকবো, নিশ্চয়ই তাদেরকে আমরা সমর্থন করব। তারা অন্যায়ের প্রতিবাদ করবে, আমরা তাদের পাশে রয়েছি, এটা করুক তারা।